এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সেন্সেশন স্টার জলসার চিরসখা ধারাবাহিকের প্লুটো। শুরু থেকেই ধারাবাহিকের এই চরিত্র দর্শকদের মন জয় করেছিল। তবে এই মুহূর্তে গল্পে দেখানো হয়েছে প্লুটো চরিত্রের আত্মহত্যা, আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। দর্শকদের উদ্দেশ্যে কি জানালেন পার্থ বেরা, অর্থাৎ সকলের প্রিয় প্লুটো? আমরা পার্থর সঙ্গে কথা বলবো, যাকে আজকে অবধি আমরা প্লুটো হিসাবে জানবো আগামী দিনে। কিন্তু আজকে গোটা শহর ভীষণ ইমোশনাল, সবার চোখ ভিজে যাচ্ছে। আশা করি পার্থ দর্শক হিসাবে চোখ ভিজে যাচ্ছে। ইমোশনাল নাও? হ্যাঁ, ডেফিনেটলি আমি একটু ইমোশনাল। প্রথম যখন তোমার কাছে স্ক্রিপ্টটা এলো যে প্লুটো এরকম একটা পদক্ষেপ নিতে চলেছে, তোমার কি মনে হয়েছিল যে প্লুটো চরিত্রটা বাঁচিয়ে রাখা হবে নাকি? না, আমি এইভাবে অ্যাকচুয়ালি ভাবি। বিং অ্যান আর্টিস্ট, আমার কাছে যেটা এসছে সেই মুহূর্তে আমার কাছে মাথার মধ্যে এটা চলছিল যে আমাকে এটা বেস্ট দিতে হবে। যখন আমার সুইসাইড নোট আসে আমার কাছে, লেখাটা এত ভালো ছিল, আমার এখনো পর্যন্ত লাইন্স গুলো ব্যাক টু ব্যাক পরপর সাজানো আছে আমার মনের মধ্যে। দুটো লাইন মানে লীনাদি অলরেডি একজন মানে লেখিকা হিসেবে তার ছোট আমি ওনার সান্নিধ্য পেয়েছি জীবনের শুরুতে। একটা লেখা ছিল যে আমি তো তোমার সন্তান, তোমার দোষ গুণ সত্যগুণই আমি তোমার ভালোবাসি, তুমি আমার মা। তাই পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে সে জন্মে আমি তোমার সন্তানকে জন্ম দিতে চাই। সো ইটস মানে এটা প্রত্যেকের ইমোশন, মানে সবাই রিলেট করতে পারবে আই থিঙ্ক। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি না জাস্ট স্ক্রিপ্টটা ভেবেছি, আমি জানি না সামনে কি হবে পেছনে কি হবে, আদৌ প্লুটো চরিত্র এক্সিস্ট করবে কি না। সো আমার কাছে এটাই ছিল যে আমাকে বেস্ট দিতে হবে এই সিনটার জন্য। এবং তুমি বেস্টই দিয়েছো তার জন্য। একটা এই কদিনের একটা চরিত্র যেটা আস্তে আস্তে সাবালক হয়ে উঠবে আমরা ভেবেছিলাম, সেই চরিত্রটা সারা শহর কাঁদছে। এবং চিরসখার তো গ্রামীণ দর্শক এবং শহরের দর্শক দুটোই প্যারালাল, এমন একটা রিলেটেবল কন্টেন্ট সেখানে। আমি একটু দৃশ্যটার কথা জানতে চাইবো তোমার কাছে। প্লুটো হিসাবে যখন তোমার জার্নি শেষ হচ্ছে এবং ওই সিনটা যখন করছো, আজকেই টেলিকাস্ট হয়েছে যেখানে মরদেহ, তোমার কোনো আপত্তি ছিল না সেটা করতে? অ্যাকচুয়ালি আমি যদি তোমায় গোড়ার থেকে বলতে চাই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমার বাবা একজন মানে নাট্যশিল্পী এবং অ্যাক্টর, মঞ্চ অভিনেতা। টেলিভিশন কখনোই করেনি, বাট মঞ্চ অভিনেতা। এবার কোথাও কি না ওই রক্তের ব্যাপারটা না হয় না, রক্তে রক্তে চলে আসে বিষয়টা, আমার মধ্যে ওটা কাজ করছিল। আর আমার বাবা আমাকে একটা জিনিসই শিখিয়েছে, সব দিনই শিখিয়েছে, আমি মেন্টর হিসেবে অভিনয় চর্চা কাজের থেকে নেই। যতটুকু দেখেছি বাবাকে মঞ্চে অভিনয় করতে, আমাকে বুস্ট আপ করতেন বাড়িতে এসে এভাবে করে, সেটা আমি বাপির সঙ্গে দেখেছি, নাটক দেখেছি, ওনার সংলাপ নিয়ে আমি নিজে পড়েছি, বাপি দেখো কেমন হচ্ছে। তো বাপি একটা কথা আমাকে বলেছিলেন যে বিং অ্যান আর্টিস্ট, তোমাকে যে পাত্রে রাখা হবে যেন তুমি সেই পাত্রের আকার ধারণ করতে পারো। তোমায় যদি বলা হয় কাদা মাটিতে তোমায় দুবার লুটোপুটি খেতে হবে, তার জন্য তুমি সেকেন্ড বার ঢুকবে না। তবে হ্যাঁ, টু বি অনেস্ট, যখন আমার ডিরেক্টর আমার বলেছিলেন যে আর ইউ কমফোর্টেবল ফর দিস সিন, আমি একটাই কথা বলেছিলাম যে স্যার, সিন যদি ডিমান্ড করে এবং সেটা যদি রিয়েলিস্টিক একটা ওয়েতে মানুষের কাছে পৌঁছানোর জন্য দিদি এটা পারমিট করে থাকেন, আই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, আমি করবোই। আর হ্যাঁ, প্রথম যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, ওর মধ্যে ঢোকানো হয়েছিল, একটার সময় আমার সাফোকেশন হয়েছিল, একটা 10 সেকেন্ড। তারপর আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলাম। ব্যাস, বাকিটা হয়ে গেছে। 1.5 ঘন্টা শুটিং চলেছে, আই ক্যান ডু দ্যাট। তো আমরা বিহাইন্ড দ্য সিনটা দেখতে পাইনি। তাই তোমার কাছে আমার প্রশ্ন যে বাকিদের কি অবস্থা ছিল, তোমার বাকিরা কো অ্যাক্ট্রেস, আমি ঠিক অল্প কিছু দিনের মধ্যে না একটা সেকেন্ড হোম পেয়ে গেছিলাম। মানে পরিবার, মানে মা বাবাকে ছেড়ে, বেসিক্যালি মা বাবা আমার মিদনাপুরেই থাকেন, আর আমি এখানে প্রফেশন সূত্রে শিফট করেছি, একাই থাকি। তো শুটিং এর এই 12-14 ঘন্টা আমার কাছে না, মানে আমি বোঝাতে পারবো না, আমার খুশি ছিল ওটা। আর নিজের প্যাশন যখন প্রফেশনে পরিণত হয়, তুমি বুঝতে পারছো সেটা কতটা খুশি। তো সেখানে দাঁড়িয়ে ইচ এন্ড এভরিওয়ান, প্রত্যেকে আমার কাছে ইনস্টিটিউট ছিল। আমি সেদিনের কথা মনে রাখবো, বিভানদা বারবার আমার হাতটা চেপে বলছে প্লুটো ইউ ক্যান ডু দ্যাট। এদিকে আমার অপরিচিতা দি, যিনি কমলিনীর পাঠে মানে ভূমিকায় পাঠ করছেন, তিনি বলছেন প্লুটো ইয়েস। তো হ্যাঁ, আমি জানি না কান্নার সিন যখন হচ্ছিল আমি তো ভেতরেই ছিলাম। তো আলটিমেট ফ্রিজারের মধ্যে যখন পুরো জমে যাচ্ছিল এখানে এসির হাওয়াতে, ও এসে বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছে মিঠিয়ে, বেরো তুমি ওখান থেকে। সে মাছ মোর ইমোশনাল হয়ে পড়েছিল এবং বেরিয়ে আমি ওদের চোখে জল দেখেছি আমার জন্য।
এটা অনেক বড় পাওয়া একজন আমার কাছে, যে এইটুকু সময়ের মধ্যে নিজের আপন ভেবে নিচ্ছে, সিনটা করতে গিয়ে রিলেট করে ফেলেছে যদি আমার কিছু ক্ষতি হয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এখান থেকে বুঝতে পারি যে কতটা ভালোবাসে ওরা। একদম ভালোবাসে। এবং আজকেই ঐশীর সঙ্গে আমার কথা হচ্ছিল, ওকে আমি অনেকদিন চিনি, ওখান থেকে মোটামুটি হ্যাঁ শ্রীময়ী করতে তখন থেকে আমি চিনি। ও ভীষণ ইমোশনাল, বলছে আমি বুঝতেই পারছি না আমি কিভাবে রিয়াক্ট করবো অ্যাকচুয়ালি, মানে সকলে সকলে। বাবা মা দেখেছেন তো সিনটা? হ্যাঁ দেখেছি। কি বললো? বাবা মা, হ্যাঁ আমার মা খুব সেন্সিটিভ একজন মানুষ। আর হ্যাঁ, সন্তানকে এইভাবে দেখবেন কোনো মা, সেটা তো রিল হোক বা রিয়েল হোক, আমি জানি যে একটুখানি মেনে নিতে কষ্ট হবে। তবে হ্যাঁ, মা যখন কান্না করেছিল আমাকে ফোন করে যে আমি দেখতে পাচ্ছি না, তখন মাকে আমি একটাই কথা বলেছিলাম, মা বাপি আমাকে শিখিয়েছেন যে একজন অভিনেতার বউ আর মা হওয়ার জন্য বুকে অদম্য সাহসের প্রয়োজন। তুমি প্রথমটা পেরেছো, তুমি আমার বাবার বউ এবং আমার মা, আর এখন সন্তানের জন্য তোমাকে সেটা করে দেখাতে হবে। তুমি বড়, সিনটা দেখার পর চোখে জল নয়, হাসি মুখে সবাইকে বলো যে ইটস আ পার্ট অফ মাই জব, এবং আমি তোমার সন্তান, আমি এটা করতে পেরেছি, এইটুকু গর্ব করো আমার জন্য, তাতে আমি খুশি হয়ে যাবো। আর প্লুটো পর্দাতে মারা গেছে, কিন্তু তোমার ছেলে তোমার আশীর্বাদে অনেক দূর যাবে, অনেক আয়ু কামাবে, এটুকু তুমি জানো। এবং এত মানুষের আশীর্বাদ। মানে আমি এটার জন্য একটু বলতে চাই আলাদাভাবে, যখন আমার জার্নিটা শুরু হয়, ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ একদিন, মানে আমার কাছে টাকা পয়সা ম্যাটার করেনি, কখনোই করেনি। ইভেন আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। বাবা চাইতেন সবসময়, ফ্যামিলি সবাই চাইতেন যে একটা হায়ার এডুকেশন নিই, সেখান থেকে একটা ভালো সিকিউর জব নিই। বাট আমার কোথাও কি এসব টানতো না, এই পুঁথিগত বিষয়। বাট আমি খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না, সেটা হয়তো ভাবি যদি এটা দেখে নিশ্চয়ই এগ্রি করবে আমার সাথে তুমি। যাই হোক, তো এখান থেকে দাঁড়িয়ে যখন সবকিছু ছেড়ে আমি চলে এসেছিলাম, আমি জানি এটা একটা আনসার্টেন প্রফেশন, যেখানে নিজেকে আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। আমি ভাবিনি, যেদিন আমার সিলেকশন প্রসেসটা এসেছিল সেদিন এরকম দুপুর টাইমে আমি গেছিলাম মুভিটনে, সেখানে সুদীপদার একটা বাইক নেওয়ার জন্য। কারণ একটা বাচ্চার কথা একটু তোমার পরেই বলি, একটা বিষয় নিয়ে আমি গেছিলাম সুদীপদার একটা ছোট্ট বাইক নেওয়ার জন্য। তো সেখানে রায়দি উপস্থিত ছিলেন, তো বললো অডিশন দিই। তো আমার আগে 4-5 জন অডিশন দিচ্ছিল, আমাকে 4-5 পাতার স্ক্রিপ্ট দেওয়া হলো এবং বলা হলো যে নেই, অডিশনটা দিই। সঙ্গে সঙ্গে ভায়া ফোন, আমি অডিশন দিলাম। ঠিক 5 মিনিট পর আমাকে বলা হলো ইউ সিলেক্টেড। মানে আমি জাস্ট আনএক্সপেক্টেড, আমি আমি নিজেকে বিশ্বাস করতে পারি। ইভেন আমি তখন কেঁদেও ফেলেছিলাম ওই জায়গাতে দাঁড়িয়ে। পরের দিন থেকে ডেফিনেটলি, মানে একটা বড় চরিত্রে কাজ করে এটা আমার কাছে প্রথম। ইন্ডাস্ট্রি 3 বছর কাজ করেছি, বাট আমার ডেবিউ হিসেবে এটা আমার কাছে অভিনয় তো শুরু থেকে আমি পাঠ কথা শুনবো, অভিনয় তুমি শুরু থেকে করতে চেয়েছিলে, করতে চেয়েছিলাম শুনি আমি মেদিনীপুরে। হ্যাঁ, তো আমার মানে আজকে বলতে হয় বলে বলছি না, আমার ব্যাক স্টোরিটা খুবই প্যাথেটিক ছিল। কারণ পরিবারের কোনো সমর্থন ছাড়া দাও বা এই প্রফেশনটাকে ভালোবাসতেন, কিন্তু হয় না যে গ্রামের দিকে মানুষদের তুই কি পারবি এখানে গিয়ে স্ট্রাগল করতে, ইন্ডাস্ট্রিতে শুনি খুব নেপোটিজম চলে, হ্যাঁ চলে কেন চলে। এবার হ্যাঁ, তো সেইখান থেকে দাঁড়িয়ে তোর কি তুই পারবি, তুই দেখ না একটু পড়াশোনা করে আলাদা কিছু কর। কিন্তু আমার প্রথমে নিজের প্রতি বিশ্বাস ছিল যে হ্যাঁ ট্রাই তো করি, সবে তো শুরু করেছি জার্নিটা, কিছু হোক না হোক কিছু শিখে আসতে পারবো। তো হ্যাঁ, অনেক কিছুর শিকার আমার হতে হয়েছে। প্রথমে এসে পেছনে দাঁড়িয়ে যখন সাপোর্টিং আর্টিস্টের কাজ করতাম, সো কল্ড আমাদের ইন্ডাস্ট্রি কোট আনকোট জুনিয়র আর্টিস্ট, পাঠ করেছি। বাড়িতে এসে কান্না করেছি, বালিশ ভিজে গেছে রাতে। আমি তো এটা চাইনি, আমি চেয়েছি সংলাপ পাঠ করতে, একজন অভিনেতা হিসেবে নিজেকে মানুষের কাছে প্রমাণ করতে। খুব কষ্ট হয়েছিল সেই মুহূর্তটা। তারপর আমাকে প্রচুর ডিরেক্টর, যেখানে আমি যেতাম প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেতাম, এটা আমি অস্বীকার করতে পারি না। প্রত্যেকটা ডিরেক্টর বলেছিলেন যে তুই নিজেকে গ্রোম আপ কর, সময় নেই। তো এরপরে না একটা 6 মাসের ব্রেক নিয়ে আমি যতটা সম্ভব নিজেকে বাড়িতে থেকে যতটা গ্রোম আপ করা যায় করেছি। এবং তারপর স্টার্ট থেকে ফোন আসে, স্টার্ট থেকে যাই, ওখানে অডিশন দিই। আগামী দিনে কি করার, প্রথমে একটু বলো যে এখনই কি অফার চলে নতুন কিছু? অফার 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 জানি না, দেখি কথাবার্তা চলছে। এবার আলটিমেট আমি জানি না এটার এন্ড কি না, সেটা এখনো পর্যন্ত আমার কাছে খবর নেই। আলিনাদির সঙ্গে আমার এখনো কথা হয়নি, আমি খুব তাড়াতাড়ি দিদির সঙ্গে কথা বলবো। যাই হোক, এত দূর অব্দি আমার পথ চলা, সে আলটিমেট পরে কি হবে আমি জানি না, সেটার জন্য দিদির কাছে আমাকে যেতেই হবে। তো এখনো পর্যন্ত আমি নিশ্চয়ই তোমাদের জানাবো ভালো কিছু হলে, ডেফিনেটলি জানাবো। ভালো কিছু হবে, আমি একদম বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। ভালো কিছুই হবে। এবার একটা কথা বলে, প্লুটোর চরিত্রটা বিল্ড আপ হয়েছে একটা চরিত্র, এবং সেই চরিত্রটা এতটাই মানুষের মনের কাছাকাছি যে তার চলে যাওয়ায়
অনেককে দোষারোপ করা হচ্ছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, এটাতে সিরিয়াল তো তৈরি হয় সমাজের অনেক চরিত্র নিয়ে। তো এরকম একটা ঘটনা ঘটলে দুটো মেয়েকে, তার মাকে, তোমার চোখে যদি বলি যে দুটো চরিত্র এরকম অনেক সমাজে আছে, কেন, কি কারণে দেখুন, আমার কোথাও গিয়ে মনে হয়েছে চরিত্রটা প্লে করতে গিয়ে প্লুটো চরিত্র এখনো কিন্তু সমাজে এক্সিস্ট করে। যারা না টাইপস অফ মাম্মাস বয় হয়, ওদের জীবনের ওরা ভাবে ওদের জন্য ভালো কোনটা খারাপ কোনটা ওরা বোঝে, কিন্তু ওরা বড্ড অভিমানী হয়। মানে ওদের অভিমানের মানে শক্তিটা এতটাই যে নিজেকে শেষ করে দিতেও পারে। প্লুটো চরিত্রটা যখন প্রথম থেকে আস্তে 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 মানে হচ্ছিল বা যাচ্ছিল একটা জায়গাতে এস্টাবলিশড হচ্ছিল, তখন কিন্তু প্লুটো বাড়ি মিঠিকে বলেছে যে আমি তোকে ভালোবাসি, আর তুই যে মৌর কথা বলছিস সে তোর মামাতো বোন বলে আমি কথা বলি, এছাড়া কিছুই না। প্লুটো বেসিক্যালি একটা শান্তিপ্রিয় ছেলে, যে কাউকে অসম্মান করতে পারে না, কারোর মুখের উপর কথা বলতে পারে না, কিন্তু সে জানে মিঠিকেই ভালোবাসে। মিঠিকে শেষ দিন অব্দি বলে গেছে, তুই শুধু একবার বল, তুই যদি বলিস তাহলে আমি সবকিছু ছেড়ে তোর কাছে চলে আসবো। কোথাও গিয়ে মিঠির কথাটাকেও আমি মানে উড়িয়ে দিতে পারি না, কারণ একটা মেয়ের ক্ষেত্রে সত্যি মেনে নেওয়াটা অস্বাভাবিক, একজন তার ভালোবাসা মানুষের কাছে গিয়ে অন্য একজনকে দেখা। সেখানে দাঁড়িয়ে সে এক্সপেক্ট করেছিল আমার কাছ থেকে যে আমি সবকিছুকে রুখে দিয়ে ওর জন্য লড়াই করি, জোর গলায় বলি যে মা আমাকে মিঠির সঙ্গেই যেতে হবে। সেটা আমি আলটিমেট বলতে পারিনি। তো কোথাও কি চরম অভিনয় মানে অভিমান থেকে হয়তো আমার আজকের এই নেওয়া। তবে হ্যাঁ, প্লুটো যে চিঠিটা লিখে গেছে সেখানে কাউকে কিন্তু ব্লেম করে যায়নি। প্লুটো বারংবার বলেছে মিঠির জন্য তাই নয়, প্লুটো বারবার বলেছে যে আমার মৃত্যুর জন্য আমি দায়ী, সেটা আমার দোষ, আমার ভুল, আমার অন্যায়। ইভেন আমার মাও দায়ী নয়। তবে হ্যাঁ, মায়ের কিছু আচরণ সেটা আমার পছন্দ হয়নি, তাই মাকে বলেছি যে পরজন্ম বলে যদি কিছু হয়, তোমার গর্ভে যখন জন্ম নেবো তুমি তোমার ভালো দিকটাই রেখো, খারাপ দিকটা রেখো না। হ্যাঁ, আর একটা কথা বলো, পার্থর সঙ্গে প্লুটো চরিত্রের কোনো মিল আছে? ব্যক্তিগতভাবে পার্থর সঙ্গে প্লুটোর কিছু মিল তো ডেফিনেটলি রয়েছে। সেটা হচ্ছে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ, ভীষণ ইমোশনাল, আর খুব কাইন্ড একজন চরিত্রটা। সো আমি এটা আমার মধ্যে রয়েছে, মানে সবাই বলে, আমি জানি না আছে কিনা, বাট হ্যাঁ আমি এই তিনটে মিল খুঁজে পাই। তাই চরিত্রটা করার সময় না আমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়নি। আর সত্যি কথা বলতে আমাদের দিদি যিনি রয়েছেন, প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দরভাবে উনি লুক আউট করতে পারেন না, যে এই চরিত্রটা না এই গতিতে এই গ্রাফে এগোবে, দিদি তাকে ঠিক সেই গতিতেই ফেলে দেন, একটা ফ্লোতে ভাসিয়ে দেন। এবং সত্যি লীনা গঙ্গোপাধ্যায়ের জন্যই আজকে আমরা মানে ওনারাই হচ্ছেন আমার ইন্ডাস্ট্রির জন্মদাত্রী মা। সত্যি তাই। তুলনা হয় না, কত মানুষের মনের মানুষ, সে দেখে দিদি নিজেও আমার সঙ্গেও খুব ওনার ভালো সম্পর্ক, সবার সঙ্গে ওনাকে অ্যাভয়েড করার মতো, ওনাকে ভালোবাসতে না কত মানুষ, মানে জাস্ট অবাক হয়ে যায় মাঝে মাঝে কিভাবে এতগুলো একসঙ্গে মেনটেন করে। এতগুলো মানে আমি এটাই জানতে চাইবো পার্থ তোমার কাছে, কোনোদিন যদি এমন পরিস্থিতি আসবে মনের মানুষের সঙ্গে, প্রথম কথা বলো পার্থ মনের মানুষ আছে? না না, লজ্জা বিষয় না, এই মুহূর্তে আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, আমি চলে আসবে। আমার মনে হয় মনের মানুষের আলাদাভাবে খোঁজ করতে হয় না, চলার পথে নিশ্চয়ই চলে আসবে। না, সে ভাবে না, একদম সে ভাবে না। তো কখনো যদি মনের মানুষের জন্য বা কাছের মানুষের জন্য কোনো স্ট্যান্ড নিতে হয়, খুব প্রিয় মানুষের বিপক্ষে নিতে হয়, পারবে? বিপক্ষে যাওয়ার তো প্রশ্নই আসে না। মানে আমার পয়েন্ট অফ দ্য ভিউ যে একটা মানুষ, আমরা না এখন খুব শান্তিপ্রিয়, মানে সবসময় মনে হয় না এখনকার দিনে একটা কথা বেরিয়েছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল ডিভোর্স। আমি এসবে বিশ্বাস করি না, কারণ একটা মানুষের মানে ওরা বিচ্ছিন্ন হয়, একে অপরের থেকে আলাদা হয়ে যায়, কোথাও গিয়ে তাদের মানে মনের কোনো মিল না থাকলে, তারা এক্সিস্ট মানে কোথাও গিয়ে সম্পর্কটা সঠিক ওয়েতে না গেলে, তো সেখানে দাঁড়িয়ে এইসব কথাগুলো আসেই না। আর স্ট্যান্ড পয়েন্ট যদি আমায় বলতে হয়, জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমি খোলা আকাশের নিচে বলতে পারি যে মানুষটা আমার, সে মানুষটা যদি নির্দ্বিধায় আমাকে অবলীলায় গ্রহণ করতে পারে, তার মধ্যে হ্যাঁ এখন লয়ালিটির প্রশ্ন হাজার আসে, সম্পর্কের মধ্যে টানাপোড়েন প্রচুর আসে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দিন শেষে যদি মানুষটা ভালোটাকেও নিতে পারে, খারাপটাকেও নিতে পারে, এবং তাকে অ্যাকসেপ্ট করতে পারে যে কোনো সিচুয়েশনে, আমার মনে হয় তাহলে তার হাত ছাড়া উচিত নয়। আর যদি না পারে, তাহলে আমার মনে হয় সম্পর্কে দুজনের প্রতি শ্রদ্ধা রেখে একে অপরকে দূরে সরে যাওয়াটাই বেস্ট, আমার তাই মনে হয়। পার্থর কথা হচ্ছে যখন ব্যক্তি পার্থর কথা হচ্ছে, যখন আমি একটু আগে তুমি তোমার একটা স্ট্রাগলের ফলো আমাকে বললে, আঙ্কেল এই প্রফেশনে, তোমার বাবা এই প্রফেশনটার সঙ্গে যুক্ত, কিন্তু মঞ্চ অভিনেতা, মঞ্চ অভিনেতাদের একটা অন্যরকম স্ট্রাগল থাকে, মারাত্মক স্ট্রাগল থাকে। ওটাই কি তার পেশা ছিল মঞ্চ অভিনেতা? বেসিক্যালি বাবার বাবা মানে আমার দাদু, আমাদের 3টে থিয়েটার দল ছিল,
মানে প্রপার যদি আমি বলতে চাই, মিদনাপুরের বুকে এগুলোকে আমরা মাচা বলি, সো কল্ড আজকের দিনে যেটা যাত্রা হিসেবে চলছে। বাপি তো ডেফিনেটলি স্ট্রাগল ছিল, আর আমাদের প্রফেশন একটা জায়গা হচ্ছে, আমরা তো একদম কৃষি প্রধান এলাকা ওই জায়গাগুলো, তো ওটাকে দাদু কন্টিনিউ করতে গিয়ে অনেক কিছুই হারিয়েছেন। আমাদের ফ্যামিলি কিন্তু জমিদার ফ্যামিলি ছিল একটা টাইম, তখনকার দিনে বিশাল বিঘের পর বিঘে জমি, হ্যাঁ না। আমি এখনো শুনি যে দাদুর এই শখের জন্য, দাদুর এই নেশার জন্য কোথাও গিয়ে দেউলিয়া হয়ে গেছে এই পরিবারটা। এখনো তারও ছিটে ফোটা আদল আমি দেখতে পাই পরিবারের মধ্যে। বাট প্রফেশন বলবো না, প্রফেশন আলাদা রয়েছে, বাবার বিজনেস রয়েছে, চাষ তো আমাদের হয় যেহেতু আমাদের কৃষি প্রধান এলাকা, তো এইসব মিলিয়ে বেশ। শুনে নিলেন ধারাবাহিকে প্লুটো চরিত্রের মৃত্যু নিয়ে কি বললেন অভিনেতা। ধারাবাহিকের গল্পে এই প্লট টুইস্ট আপনার কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওই রকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।